নমস্কার। গল্পের কোলাহলের ৩৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে রয়েছে তোমাদের সকলের জন্য একটি হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি যে পাঠিয়েছে সে তার নাম এবং তার বাড়ির জায়গাটা গোপন রাখতে বলেছে, তাই আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি। এরকমই কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের kolahal@gmail.com পাঠাতে পারো। বাংলায় লিখে অথবা ইংলিশ অ্যালফাবেটে লিখে আমরা যেমন বাংলায় চ্যাট করি সেরকমভাবেও লিখে পাঠাতে পারো। লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো আমাদের ছোট্ট চ্যানেলকে। আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমার নাম রিয়া। গল্প শুনতে আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু মানুষের জীবনের অভিজ্ঞতাগুলো যখন তোমার চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছি তখন মনে হচ্ছে যে এগুলো গল্প না, এক একজনের সাথে ঘটে যাওয়া সব মারাত্মক ঘটনা। আমি ভূত যে খুব বিশ্বাস করতাম তা কিন্তু নয়। আমার জীবনে যখন এই ঘটনাটি ঘটে তারপর থেকেই আমি মানি, কিন্তু সবসময় যে আমাদের এই অশরীরীদের ভয় পেতে হবে তা কিন্তু নয়। অনেক সময় তারাও কিছু না পাওয়া জিনিস পেতে আসে। হয়তো তাদের জীবনের শেষটা খুব তাড়াতাড়ি ঘটেছে, তাই কিছু জিনিস না পাওয়ার যে আক্ষেপ সেটা মেটানোর জন্য আসে। এরকমই একটা ঘটনা আজ আমি লিখছি, যদি তোমাদের ভালো লাগে পাঠ করে শুনিও। ঘটনা যে আমার একার সাথে ঘটেছে সেটা বলা ভুল হবে। আমার আর আমার ভাইয়ের সাথে ঘটেছিল। আজ থেকে 5 বছর আগে ভাইয়ের স্কুলের গরমের ছুটি পড়তেই বাড়ি থেকে ঠিক করা হয়েছিল একটা ছোট্ট ট্রিপ। 4-5 দিনের জন্য আমি, বাবা, মা আর ভাই একসাথে দার্জিলিং গেছিলাম। আমাদের হোটেলটা ছিল খুব সুন্দর। প্রথমেই বড় মেন গেট, তারপর ঢুকতেই বড় বড় কটেজ। সন্ধেবেলায় আরও ভালো লাগতো দেখতে, কারণ সমস্ত গাছগুলোয় কালারিং আলো লাগানো ছিল, যেগুলো জ্বলতেই চারিদিকের পরিবেশ আলোয় ভরে উঠত। আর এর সাথেই ছিল একটা বড় মাঠ, যার মধ্যে ছিল নানা ধরনের দোলনা, যা বাচ্চা থেকে বড় সবাই চাপতে পারে। এই পার্কটাই ছিল আমার আর ভাইয়ের কাছে সব থেকে মজার জায়গা। আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল, একটা আমি আর ভাই, আর একটা রুমে বাবা আর মা। আমরা দুপুর 1টা নাগাদ হোটেলে পৌঁছাই। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে সবাই একটু ঘরে রেস্ট করছিলাম। একভাবে রুমে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যাই একবার পার্কটায় ঘুরে আসি। এই ভেবে আমি রুম থেকে বেরিয়ে পার্কে গিয়ে একটু পায়চারি করছিলাম। অনেকদিন পর দোলনাগুলো দেখে চাপতে ইচ্ছা হলো, তাই গিয়ে বসলাম একটা দোলনায়। হেডফোনটা কানে লাগিয়ে ফোনের স্ক্রিনটা অফ করে গান শুনতে শুরু করলাম। চোখটা বন্ধ করে আমি গান শুনছিলাম আর দোলনায় দুলছিলাম। ঠান্ডা হাওয়া বইছিল তখন চারিদিকে। আমার গায়ে সোয়েটার, মাথায় টুপি ছিল, তাই ঠান্ডা হাওয়াটা আমি ভালোভাবেই উপভোগ করছিলাম। চোখ বন্ধ অবস্থায় হঠাৎ আমার মনে হলো কেউ আমার দোলনাটা পেছন থেকে ধাক্কা দিচ্ছে, যার জন্য দোলনার গতিটা কিছুটা বেড়েছে। আমি চোখ খুলে দেখলাম সন্ধে হয়ে গেছে, আর অনুভব করলাম সত্যিই কেউ দোলনাটা ধাক্কা দিচ্ছে। আমি ভাবলাম হয়তো ভাই। পেছন ঘুরতেই দেখলাম একটা ছোট্ট ছেলে, ঠিক আমার ভাইয়ের বয়সী হবে। গায়ে বহু পুরনো পোশাক, চুলগুলো উস্কো খুস্কো, হাতে পায়ে ধুলো লেগে। আমি বললাম, দোলনায় ধাক্কা দিও না। ও তখন হাসলো, তারপর আর ধাক্কা দিল না। দোলনাটা আস্তে করে থামিয়ে আমি নেমে ওকে জিজ্ঞাসা করলাম যে ও কে, কোথায় থাকে, এখানে একা কি করছে।
এই শুনে ও হেসে বলে, দিদি, আমার মা এই হোটেলেই কাজ করে, ঘর পরিষ্কার করে। আমি মার সাথে সকালে আসি আর রাতে মার সাথেই বাড়ি ফিরে যাই। ছেলেটাকে দেখে কেন জানি না আমার খুব মায়া হলো। ওকে দাঁড় করিয়ে আমি বাইরে থেকে চকলেট আর বিস্কুট কিনে নিয়ে এসে দেখলাম ও কোথাও নেই। আশেপাশে দেখলাম চারিদিক ফাঁকা। গেটের সামনে গিয়েও দেখতে না পেয়ে আবার পার্কের দিকে হাঁটতে হাঁটতে আসি আর ভাবি যে পরে দেখা হলে তখন এইগুলো দিয়ে দেবো। তখনই কানে আসে কেউ দিদি বলে ডাকছে। এদিক ওদিক তাকালাম, হঠাৎ দেখতে পেলাম যে পার্কের একদম কোণে একটা বাচ্চাদের দোলনায় ছেলেটা বসে দুলছে। আমি সামনে গিয়ে ওকে সব জিনিসগুলো দিলাম আর বললাম, তুমি এই অন্ধকারের মধ্যে কেন বসে আছো? ওই দিকের দোলনাগুলো তো আলোতে। ছেলেটা উত্তর দেয়, আমি তো অন্ধকারেই থাকি। কথাটা শুনে আমার কেমন একটা অদ্ভুত লাগে। ছেলেটার মুখের হাসিটা খুব মায়াবী, ওর ওপর আমার মায়া পড়ে গেছিল। কিছুক্ষণ ওর সাথে গল্প করেই মায়ের ফোন আসতে আমি ঘরে চলে যাই। তারপর ঘোরাঘুরি, কেনাকাটা এসব করে সেদিনটা কেটে যায়। পরদিন আমি আমার ভাইকে বলি যে এখানে ওরই মতো একটা বাচ্চা ছেলে আছে, যার সাথে ওকে আলাপ করাবো। কিন্তু ছেলেটাকে পরদিন থেকে দেখতে পাই না। পরদিন বলা ভুল হবে, পরপর দুদিনই আমি দেখতে পাই না। দুদিন বাদের সেই সন্ধেবেলায় বাবা মা মার্কেটিং করতে বেরোয়। আমি আর ভাই হোটেলে একাই ছিলাম। ভাই নিজের মতো ঘরে খেলছিল আর আমি বিছানায় শুয়ে ফোন দেখছিলাম। এর মধ্যে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ফোনটা হঠাৎ ভাইব্রেট হতে ঘুমটা আমার ভেঙে যায় চট করে। আমি উঠে বসে দেখি ঘরে ভাই নেই। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে বাইরে গিয়ে খোঁজাখুঁজি করতে আমার কানে ভাইয়ের হাসির শব্দ আসে। আমি দেখলাম পার্কে ভাই ছুটছে আর তার পেছনে ছুটছে সেই বাচ্চা ছেলেটি। দুজনে খেলা করছিল। আমি গিয়ে সামনে দাঁড়াতেই ভাই বলে যে আমি যখন ঘুমোচ্ছিলাম ভাই তখন দরজাটা খুলে বাইরে বেরোয়। আমাদের দরজার সামনেই এই ছেলেটি দাঁড়িয়েছিল। তারপর সে নাকি ভাইয়ের সাথে কথা বলে, বন্ধুত্ব করে, পার্কে নিয়ে আসে। তারপর দুজনে মিলে খেলা শুরু করে। এরপর বাচ্চা ছেলেটি আমার কাছে আসে, এসে বলে ওদের সাথে খেলতে। আমি একটু দৌড়াদৌড়ি করে তারপর বসে পড়ি দোলনায়। ওরা তখনও খেলে যাচ্ছিল। এরপর মারা হোটেলে ফিরে আসে, আমাদের ডাকতে আসে বাবা আর মা। বলে আমরা দুজন এখানে কি করছি। আমি বলি যে আমরা সবাই খেলছিলাম। মা আমাদের দুজনকে বলে রুমে চলে যেতে। আমরা রুমে যাচ্ছিলাম। পেছনে ঘুরে আমি একবার তাকাই ছেলেটার দিকে, কিন্তু পেছন ঘুরে পার্কের দিকে তাকাতেই দেখলাম ছেলেটা দোলনায় উল্টো হয়ে ঝুলে দোল খাচ্ছে আর হাসছে। আর ঠিক তার পাশেই আমি দেখলাম আমার ভাইও ওর মতো উল্টো হয়ে ঝুলে দোল খাচ্ছে। আমি পাশে তাকাই, দেখলাম ভাই নেই। আমি দৌড়ে দোলনাগুলোর সামনে যাই, দেখি কোথায় সেই ছেলে আর কোথায় বা আমার ভাই? কেউ কোথাও নেই। দেখলাম দোলনাগুলো খালি পড়ে আছে ঠিকই, কিন্তু সেগুলো দুলছে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মা বাবার রুমে যাই। দরজাটা খুলতেই আমি অবাক হয়ে যাই, দেখি মায়ের পাশে বসে বিছানায় ভাই গল্প করছে মার সাথে। আমি জিজ্ঞাসা করলাম যে ও কখন রুমে এলো, ও তো পার্কে ছিল ওই ছেলেটার সাথে দোলনায়। ভাই বলে যে সে নাকি আমার সাথেই রুমে আসছিল, কিন্তু আমি হঠাৎ ওকে ছেড়ে দৌড়ে যাই পার্কের দিকে।
ও অনেক ডেকেছিল, কিন্তু আমি কিছু না শুনেই দৌড়ে চলে যাই পার্কে। তারপর অন্ধকারে মিলিয়ে যাই। ও দেখতে না পেয়ে একাই বাবা মায়ের রুমে চলে যায়। মা এসব শুনে খুব রেগে যায়, বলে এসে থেকেই আমরা দুজন ভাই বোন কোথাও না ঘুরতে গিয়ে পার্কে বসেই সময় নষ্ট করছি আর নিজেদের মতো যা ইচ্ছা করে বেড়াচ্ছি। আমি তখন মাকে ওই বাচ্চা ছেলেটার কথা বলি, আর সব কথা শুনে মা বলে যে কিছুক্ষণ আগে যখন পার্কে মা আমাদের ডাকতে গেছিল, সেখানে শুধু আমাদের দুজনকেই মা দেখেছিল, কোনো বাচ্চা ছেলেকে কিন্তু মা দেখতে পায়নি। সেটা শুনে আমি আর ভাই পুরো অবাক হয়ে যাই। আমাদের ভয়ও লাগে যে ছেলেটা তাহলে কে। সেদিন রাতে মা আর আমাদের রুমে একা শুতে দিল না, মা আমাদের সাথেই শুলো, আর বাবা অন্য রুমে একা শুয়েছিল। পরের দিন সকালে আমি আর মা হোটেলের রিসেপশনে যাই জিজ্ঞাসা করার জন্যে ওই ছেলেটা আর তার মায়ের ব্যাপারে, কিন্তু কোনো লাভ হয় না। রিসেপশনের লোকটি নাকি নতুন, সে সব লোকজনদের চেনে না, কিছু লোকজনদেরই চেনে। এটা শুনে আমরা রুমে চলে আসি, বুঝতে পারি যে কিছু গন্ডগোল আছে। আমাদের আর সেদিনটা শুধু সাবধানে থাকতে হবে, কারণ তার পরদিন রাতেই আমাদের ফেরার ট্রেন। আমি আমার রুমে গিয়ে ব্যাগটা একটু গুছোচ্ছিলাম। আমার ভাই তখন খাটের ওপর বসে খেলছিল একাই। সেই মুহূর্তে দরজায় টোকার শব্দ হয়। বাইরে কে তা জানতে চাইতে বাইরে থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে আসে যে ঘর পরিষ্কার করতে এসেছে। এটা শুনে আমি দরজাটা খুলে দিই। দেখি আমার সামনে একজন মহিলা দাঁড়িয়ে, শাড়ি পরে, আর তার মুখের তলা অব্দি ঘোমটা টানা। আমি ভাইকে বললাম বিছানাতেই থাকতে। মহিলাটি ঘরে ঢুকে ঘর পরিষ্কারের কাজ চালু করে। ভাই বিছানায় বসেই খেলা করে। আমি তখন বাথরুমে ঢুকি। বাথরুমের দরজাটা জাস্ট বন্ধ করেছি, সেই সময় আমি আমার ভাইয়ের একটা বিকট চিৎকার শুনতে পাই বাইরে থেকে। সঙ্গে সঙ্গে আমি কল বন্ধ করে বাথরুম থেকে বেরিয়ে আসি। দেখি খাটের কোণে ভাই ভয় সিঁটিয়ে আছে। আমি ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে। ভাই থর থর করে কাঁপছিল তখন। আমি ভাইকে শান্ত করি, বারবার জিজ্ঞাসা করি। সে বলে ওই মহিলাটি, ওই মহিলাটি। বারবার এই একই কথা বলতে থাকে ভাই। আমি আবারও জিজ্ঞাসা করি ভাইকে, শান্ত করি। ভাই তারপর বলে আমি যখন বাথরুমে গেছিলাম ওই মহিলাটি আমার ভাইকে বলেছিল যে ওনার ছেলে খুব একা, আমার ভাই ওর একমাত্র বন্ধু, ওকে এখান থেকে না যেতে। আমার ভাই তখন ওই মহিলাটির কাছে গিয়েছিল, জিজ্ঞাসা করেছিল উনি কে। ওই মহিলাটি তখন মুখের ঘোমটাটি সরিয়ে দেখিয়েছিল মুখটি। ভাই দেখেছিল ওই মহিলাটির মুখ পুরো থ্যাতলানো, আর সেখান থেকে গড়িয়ে পড়ছে কালো তরল পদার্থ। ভাই সেটা দেখেই আঁতকে উঠেছিল, কিন্তু চোখ বন্ধ করে ফেলায় ভাই তারপর দেখেনি মহিলাটি কোথায় গেছে। আমি জিজ্ঞাসা করি যে মহিলাটি দরজা দিয়ে বেরিয়ে গেছে কি। ভাই বলতে পারে না। আমি ভাবি হয়তো মহিলাটি বেরিয়ে বাবা মায়ের ঘরে গেছে। আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই বাবা মায়ের ঘরে দেখতে যে মহিলাটি আছে কি। সেখানে গিয়ে দেখি একটি অন্য মহিলা বাবা মায়ের ঘরে ঘর পরিষ্কার করছে। তার পরনে একটি চুড়িদার। আমাদের ব্যাপারে বেশি চিন্তা করবে বলে আমি ওই মহিলাটার ব্যাপারটা বাবা মাকে কিছুই বললাম না। ভাইকে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে এলাম যাতে ভয়টা কাটে। আমার আর মনেই ছিল না যে দার্জিলিংয়ের আনন্দ উপভোগ করব। আমার মনে হচ্ছিল যে কতক্ষণে আমরা এই হোটেলটা ছেড়ে বেরোবো আর বাড়ি যাব। খাওয়া দাওয়ার পর আমি যেহেতু ঘুমোবো তাই ভাই বাবা মায়ের কাছে রইল দুপুরবেলায়। আমি আমার ঘরেতে একাই শুয়েছিলাম।
দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে দরজাটা খুলি, দেখি বাইরে মা। মা বলে যে তুই এখনো রেডি হোসনি, কখন বেরোবি? আমরা তো সব রেডি হয়ে গেছি। আমি আশ্চর্য হয়ে যাই যে আমাকে তো মা রেডি হওয়ার কথা বলেইনি, আর বেরোবো সেটাও তো কোনো প্ল্যান ছিল না। আমি জিজ্ঞাসা করি মাকে। মা বলে যে মা ভাইকে দিয়ে বলে পাঠিয়েছিল যে আমাকে বলতে রেডি হওয়ার জন্য। কিন্তু আমি মাকে বলি, তুমি এসে দরজা ধাক্কালে আমি দরজা খুললাম, ভাই তো আসেনি ঘরে। মায়ের একটু চিন্তা হয়, সে ঘরের মধ্যে ধরফর করে ঢুকে আসে, ভাবে আমি ইয়ার্কি করছি। দেখতে পায় না ভাইকে, আমিও দেখতে পাই না। গোটা ঘরে ভাই ছিল না, কারণ দরজা তো ভেতর থেকে বন্ধ করে আমি ঘুমোচ্ছিলাম। আমরা ছুটে যাই মাঠে, বাবাকেও ডাকা হয়। আমরা মাঠে দেখি দোলনাগুলো, দেখি সেখানেও ভাই নেই। হোটেলের লোককে জানানো হয়, আমরা তন্ন তন্ন করে খুঁজি এদিক ওদিক, দেখতে পাই না। আমরা হোটেলের ম্যানেজারকে ওই বাচ্চা ছেলেটির কথাও জিজ্ঞাসা করি, তার মায়ের কথাও জিজ্ঞাসা করি। হোটেলের ম্যানেজার বলে এখানে কেউই সেরকম নেই যে তার ছেলেকে নিয়ে আসে, তবে আগে একজন কাজ করত যার ছেলে ছিল। সেই মহিলার কেউ ছিল না, শুধু একটা ছোট্ট ছেলে ছিল। প্রতিদিন সে তার ছেলেকে নিয়েই এই হোটেলে আসতো। ছেলেটা বড্ড একা ছিল। এখানে যারা আসতো, ছেলেটা ওর বয়সী কোনো ছেলে দেখলেই বন্ধুত্ব করার চেষ্টা করত। ওর মনটা খুব ভালো ছিল, কিন্তু গরিব অপরিষ্কার হয়ে থাকতো বলে কারুর বাবা মা ওর সাথে তাদের ছেলেকে মিশতে দিত না। ও একাই পার্কে বসে সারাদিন দোলনা চড়ত আর নিজের মতো দৌড়ে দৌড়ে খেলতো। ছেলেটার একটা বড় রোগ হয়েছিল, সেই রোগেই ওইটুকু ছেলেটা একদিন মারা যায়। ছেলেটিকে হারানোর পর মহিলাটি অনেক ভেঙে পড়েছিল। একদিন ওই হোটেলে কাজ করতে আসার সময় রাস্তায় অন্য মনস্কভাবে হাঁটছিল একটি বড় গাড়ি পেছন থেকে ধাক্কা মারে মহিলাটিকে। মহিলাটি ছিটকে গিয়ে পড়েছিল পাশের খাদের বোল্ডারের ওপর। তার মুখ আর সারা শরীর থেঁতলে গেছিল, ওখানেই মারা গিয়েছিল মহিলাটি। এই কথাগুলো শোনার পর আমরা ঠিক করি ম্যানেজার আর ওই রিসেপশনের লোকটিকে নিয়ে আমি, মা আর বাবা পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন লেখাবো। ঘরে আসি ব্যাগ থেকে কিছু কাগজপত্র নেওয়ার জন্য। হঠাৎ আমার ঘরের বাথরুম থেকে একটা গোঙানির শব্দ আসে। আমি ছুটে গিয়ে দরজাটা খুলি, দেখি বাথরুমের ভেতর আমার ভাই শুয়ে রয়েছে। আমি চেঁচিয়ে উঠি, ডাকি মাকে পাশের ঘর থেকে। বাবা মা দুজনেই ছুটে আসে, ভাইকে নিয়ে গিয়ে খাটেতে শোয়াই। দেখি তখন ভাইয়ের গায়ে ভালো জ্বর। তবে বুঝতে পারি না, আমরা তো সব ঘর ভালো করে দেখেছিলাম, বাথরুমেও ছিল না তখন ভাই। আর ঘর তো আমরা বন্ধ করে বাইরে গেছিলাম কথা বলতে। আমরা এটার উত্তর কেউই পাইনি। ভাইকে ওষুধ খাওয়ানো হয়, কিছুক্ষণ বাদে ভাইয়ের টেম্পারেচার নর্মাল হয়। আমরা ঠিক করি কোনো রকমে সেই রাত্রিটা ওখানে কাটিয়ে পরের দিন সকালেই বেরিয়ে যাব। সেদিন রাত্রিরে আমি আর ভাই শুই বাবা মার সাথেই বাবা মায়ের ঘরে। সবাই তখন ঘুমোচ্ছিল। রাত্রিবেলায় আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি বাবা মায়ের ঘরের জানলার বাইরে একটি ছায়ামূর্তি, একটি বাচ্চা ছেলের ছায়া। মনে হচ্ছিল সেই ছেলেটারই ছায়া। বাইরে থেকে একটা হাসির শব্দ আসে, আর উল্টো দিক থেকে ছেলেটি নিজের গলায় বলে, ওকে তোমরা নিয়ে চলে যেও না, ও তো আমার বন্ধু হয়, ও আমার সাথে একটু খেলবে, আমি ভালো থাকবো, ও ভালো থাকবে, ওর কোনো ক্ষতি করব না আমি। আমার এটা শুনে কষ্ট লাগে, তাও নিজেকে শক্ত করি, চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করি। ঘুম আসে না। বাইরে শুনতে পাই সেই বাচ্চা ছেলেটি ছুটে ছুটে খেলছে একাই। তবে আশ্চর্য লাগে, আমার ভাই, বাবা বা মা সেটা কেউই শুনতে পাচ্ছে না। আমি সেই রাতটা ওইভাবেই কাটাই। ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে ওই আওয়াজ থেমে যায়। আমি সেই রাত্রিরে ঘুমোই না।
পরের দিন সকালে আমরা ওখান থেকে শিলিগুড়ি রওনা দিই। ওখানেই একটা হোটেলে বিকাল অবধি কাটিয়ে তারপর ট্রেন ধরে আমরা ফিরেছিলাম। তবে ট্রেনে করে ফেরার সময় আমার ভাই আমাকে একটা কথা বলেছিল যে আমরা যে চলে যাচ্ছি, রাজু তো একা হয়ে গেল। ও যে বড্ড ভালো। আমরা যখন চলে আসছিলাম ও দূরে দাঁড়িয়ে কাঁদছিল। ওকে কি আমরা নিয়ে যেতে পারি না? আমি আমার ভাইকে শুধু বলি ওকে ভুলে যেতে। এই ঘটনাটা খুব ভয়ঙ্কর ঠিকই, কিন্তু এই ঘটনার মধ্যে আছে অনেক কষ্ট। ওইটুকু ছেলেটার জীবনের কষ্ট, ওর কোনো দোষ ছিল না। কিন্তু সব কষ্ট মুছে দেওয়ার ক্ষমতা তো সবার থাকে না, সে আমরা যতই চেষ্টা করি। রিয়া মৃত্যুর পরের কষ্ট তো আমরা কমাতে পারি না, এটাই বাস্তব। শ্রোতা বন্ধুরা, জানাও কমেন্ট করে কেমন লাগলো আজকের ঘটনাটি। আমার তো বেশ ভালোই লাগলো। লাইক শেয়ার করে একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।